প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ জিকুইদ বিশ্বনাথে আজকে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ ইতিহাসের যে প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মানের প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2 মানের শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর যেগুলো আসে পরীক্ষায় প্রতি বছর মাধ্যমিকেই ঘুরে ফিরে, মাধ্যমিক টেস্ট পরীক্ষা বা ইউনিট টেস্টগুলোতেও যে প্রশ্ন বারবার এসে থাকে, টেস্ট পেপারের সংকলনেও যেগুলো খুব বেশি পরিমাণে রিপিট হয় প্রতিটা স্কুলের প্রশ্নপত্রে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যারা এবার মাধ্যমিক দিতে চলেছো, ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা খুলেছি। তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, বা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। আর এই চ্যানেলে তোমরা জানো বাংলা, ইতিহাস, ভূগোল প্রতিটা বিষয়, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক প্রতিটা বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করা হয়ে থাকে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবে, তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও যখনই দেওয়া হবে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, ইতিপূর্বে ইতিহাসের প্রতিটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন কিন্তু করিয়েছিলাম, ডেসক্রিপশানে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে, ক্লাস 10 হিস্ট্রি বলে তোমরা দেখতে পারো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং এবার এসএকিউ শুরু করছি, পরবর্তীতে এলএকিউ লং অ্যান্সার কোশ্চেনও আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, প্রথম অধ্যায় দেখো ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায়ের নাম। এবার চলে আসি সম্পূর্ণ ভিডিওতে। দেখো, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, অথবা সামাজিক ইতিহাস কাকে বলে? উত্তরটা এইভাবে তোমরা লিখতে পারো, 1960-70-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা, মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয়, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তিক অন্তর্জদের আলোচনা এবং দৈনন্দিন জীবনযাপন গুরুত্ব পেয়েছে। ডক্টর রণজিৎ গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথম শুরু করেন। নতুন সামাজিক ইতিহাস চর্চার দ্বারা সমাজের বিভিন্ন শ্রেণী, জাতি, বর্ণ, হিংসা ও সম্প্রীতির অনুসন্ধান করা যায়। অর্থাৎ তোমরা দেখতে পারলে পুরো সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার তোমরা যারা একটু বেশি তোমরা চাইছো 2-এ 2 একদম শিওর কনফার্ম করার জন্য যারা আগ্রহী, তারা কি করবে, এরপরে তোমরা একটা বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, এবং বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে এখান থেকে তোমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছ, যেটা তুমি এখানে সংজ্ঞা দিয়েছো সেইগুলোই আরেকবার তোমরা কিন্তু ওখানে রিপিট করে দিতে পারো। কীরকম করে রিপিট করবে? বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে এবং সেখানে দেবে এটা কাদের কথা বলে, এই ইতিহাস, এই ইতিহাস এই যে এখান থেকে তোমরা তুলবে সাধারণ মানুষ, সাধারণ নিম্নবর্গীয় নিচু শ্রেণীর মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর কথাই বা তাদের জীবনযাপনই মুখ্য আলোচ্য। বৈশিষ্ট্য লিখে 1 নম্বর পয়েন্টে তোমরা এটা দেবে। 2 নম্বর পয়েন্টে কি করবে? 2 নম্বর পয়েন্ট দিয়ে 2টো বৈশিষ্ট্য দিলেই হবে, যে সেখানে বলবে যে এই ধরনের সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে আমরা কি জানতে পারি, এর দ্বারা আমরা জানতে পারি, দেখো লাস্ট লাইনটা, বর্ণ, হিংসা, সম্প্রীতি অনুসন্ধান করা যায়। অর্থাৎ এই নিচু শ্রেণীর যে ধ্যান ধারণা সেটা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু সেটার থেকে আমরা কিন্তু সেই সামাজিক যে পরিস্থিতি, সামাজিক কাঠামো, সেটা কিন্তু আমরা জানতে পারি। শুধুমাত্র উপরের বড়লোক ধনীদের কাঠামো দেখে কিন্তু সমাজের পরিস্থিতিটা আঁচ করা যায় না, শুধুমাত্র নিচু শ্রেণীর সামাজিক পরিবেশ দেখেই সমাজের যে আর্থ সামাজিক অবস্থা, সামাজিক দিক, সেটা কিন্তু বোঝা যায়। তাই বৈশিষ্ট্য 2টো তোমরা এখানে অ্যাড করে দেবে। এরপরে দেখো অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী বলতে কি বোঝো? 1928 খ্রিস্টাব্দে মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার ফ্রান্সে দ্য অ্যানাল নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পরের বছর অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে তাদেরই হাত ধরে গড়ে ওঠে অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী। এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন ও জীবিকা, তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস চর্চা শুরু হয়। তাহলে এটা সম্পূর্ণ তোমরা লিখলে। এবার এখান থেকে তোমরা আবার বলবো, যারা একটু ভালো স্কোর করতে চাও 2-এ 2, তারা বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট করবে, এবং এখান থেকেই তোমরা কি বৈশিষ্ট্য বের করতে পারো। এখান থেকে তোমরা বৈশিষ্ট্য বের করবে যে এই যে অ্যানাল পত্রিকা গোষ্ঠী, এদের কি কাজ? এদের কাজ হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা এবং তাদের সংগ্রামকে তুলে ধরা, সামগ্রিকভাবে তুলে ধরা, এটা একটা বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য তোমরা কি করতে পারো? দ্বিতীয় বৈশিষ্ট্য এটাই যে সামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের
তাদের কথা তুলে ধরা, অর্থাৎ এটা কিন্তু অনেকটাই সামাজিক ইতিহাসের সঙ্গে বেশ যোগ রয়েছে। আগের যে দুটো পয়েন্ট বৈশিষ্ট্য দিয়েছো সেই দুটো কিন্তু এখানেও তোমরা কভার আপ করে দিতে পারো। যারা এই ধরনের প্রশ্নোত্তরের সংকলন সম্পূর্ণ পিডিএফ আকারে সংগ্রহ করতে চাও, কিভাবে তোমরা পেতে পারো, অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নেবে। ডেসক্রিপশানে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, যোগাযোগ তোমরা করতে পারো বা পারেন আপনারা। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস কি? নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এবং সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিহাস চর্চা শুরু হয়েছে। এটিই হলো টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস। ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেভার প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তার প্রথম যে 3টে প্রশ্ন সেটা কিন্তু ইন্টার কানেক্টেড, যারা বুঝতে পারছো একটা প্রশ্ন থেকেই কিন্তু 3টের উত্তর লেখা যায় এবং বৈশিষ্ট্য দুটো কিন্তু কমন থাকছে প্রতিটাতেই। আর এখান থেকে যে ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেভার এই সমস্ত নামগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনেও আসতে পারে, সেটাও তোমরা খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? বা সাবঅর্ডান হিস্ট্রি যেটা তোমাদের দেওয়া আছে বইতে, দেখো 1980-র দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষজনদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস। সমাজে যারা তথাকথিত অন্তজ দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার মুখ্য বিষয়। রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ ঐতিহাসিক এই ধরনের ইতিহাস চর্চা শুরু করেন। দেখো ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে কারা আছেন? রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, 3টে নাম মনে রাখো। বিশেষ করে রণজিৎ গুহ এই নামটা মনে রাখতেই হবে, এটা কিন্তু আসে ঘুরে ফিরে প্রশ্ন। পরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাস হচ্ছে স্থানীয় ইতিহাস। ওই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় স্থানীয় ইতিহাসের মাধ্যমে। যেমন কলহনের রাজতরঙ্গিনী হলো কাশ্মীরের স্থানীয় ইতিহাস। দেখো স্থানীয় বলতে কি, লোকাল, সেই এখানে সেটাই সংজ্ঞাটা কিন্তু সেটাই দেয় যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজ অর্থাৎ সেইখানকার বাসিন্দাদের যে নিজস্ব ইতিহাস সেটাই স্থানীয় ইতিহাস। এবং এখানে কি তুলে ধরা হচ্ছে? সেই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়। এবং একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তোমরা বৈশিষ্ট্য করে আলাদা পয়েন্ট করতে পারো এবং সেখানে তোমরা লিখবে যে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরাই মুখ্য লক্ষ্য। প্রথম বৈশিষ্ট্য 1-এ দেবে। দ্বিতীয় লক্ষ্য দেবে কি, যে বৃহৎ পরিসরে ক্ষুদ্র জনসামাজিক বৈশিষ্ট্যকে কি করা? পরিস্ফুট করা। দ্বিতীয় পয়েন্ট তোমরা দিতে পারো। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নে চলে যাব, ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে সংশ্লিষ্ট জায়গার লোকপরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন সম্পর্কে জানা যায়। জাতীয় এবং আন্তর্জাতিক ইতিহাস জানার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইন্টারকানেক্টেড, আগেরটার সঙ্গে এটাও। এই যে এটা দেখো আগেরটার সঙ্গে এটা কেমন ইন্টারকানেক্টেড, আগেরটার বৈশিষ্ট্যের মধ্যে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, কি এখান থেকে নিতে পারো যে কি জাতীয় আন্তর্জাতিক ইতিহাস জানার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বৈশিষ্ট্যটা আগে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো সেখানেও কিন্তু তোমরা অ্যাড করে দিতে পারো। তাহলে দেখো আগের যে স্থানীয় ইতিহাসের যে বৈশিষ্ট্য বললাম ঘুরিয়ে ফিরে তোমরা কিন্তু পরপর 5 এবং 6-এর দাগে দুটো বৈশিষ্ট্য কিন্তু তোমরা এখান থেকে ব্যবহার করতে পারো। এবং সেক্ষেত্রে 2-এ 2 যদি বানান ভুল না করে আসো 2-এ 2 তোমরা পাবেই। তোমরা যে সমস্ত সহায়িকা পড়ো সেগুলোতে কিন্তু এইভাবে দেওয়া থাকে না, জাস্ট একটা উত্তর দেওয়া থাকে, সেখানে তোমরা 2-এ 1.5 পাও। এইভাবে তোমাদের নাম্বারটা কমে যায়। পরে দেখো 7 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি? খেলার ইতিহাস চর্চার মাধ্যমে লিঙ্গগত ও জাতিগত বৈষম্য দূর হয়। কোনো দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে যেমন জানা যায়, তেমনি জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করে এই খেলাধুলা। তাছাড়া দুটো দেশ, সম্প্রদায় ও জাতির মধ্যে সম্পর্কের উন্নতিও ঘটায়। খেলাধুলার ইতিহাস যদি আসে তাহলে এইটুকু দেবে। পরে বৈশিষ্ট্য দেবে। বৈশিষ্ট্যতে কি দেবে? দেবে যে জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করাই মূল লক্ষ্য, এটা 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্টে কি দেবে, যে 2 নম্বর পয়েন্টে তোমরা দেবে যে পারস্পরিক দেশের মধ্যে সম্পর্কের উন্নতি বা মান উন্নয়ন ঘটায়, এটা 2 নম্বর পয়েন্ট দেবে। এরপর চলে যাব 8 নম্বর প্রশ্নে, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যে বছরে মাধ্যমিক দেবে সেই বছরেই আমি বাছাই করা প্রশ্নগুলো রাখলাম, এগুলোই ঘুরে ফিরে আসে, তোমরা টেস্ট পেপারে মিলিয়ে দেখতে পারো।
আত্মজীবনী একটি লিখিত সাহিত্যিক উপাদান, উত্তরে আসলাম আর কি, যার মাধ্যমে সমকালীন সময়ে রাজনৈতিক ঘটনাবলী, সাংস্কৃতিক ঐতিহ্য, সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করা যায়। আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগত ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগানো যেতে পারে। তাহলে বুঝতে পারলে, দেখো আত্মজীবনী কি? আত্মজীবনী হচ্ছে একটা সাহিত্যিক উপাদান যার মাধ্যমে সেই সময় রাজনৈতিক ঘটনাগুলি এবং সাংস্কৃতিক ঐতিহ্য, সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি, সমাজের কি পরিস্থিতি সেটাও কিন্তু জানা যায়, এবং এর মাধ্যমে লেখকের কি ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো, তার উপলব্ধিগুলো কিন্তু আমরা জানতে পারি, যেটা ইতিহাসের একটা মূল্যবান দলিল। তাহলে এখান থেকে তোমরা বৈশিষ্ট্য দুটো দিয়ে দেবে। বৈশিষ্ট্য কি করে দেবে? এই যে সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি, এবং 2 নম্বর পয়েন্ট দেবে যে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধিগুলিও আমরা জানতে পারি। বৈশিষ্ট্য দুটো দিয়ে দেবে। এবার দেখো তোমরা এখানে দিতে পারো আর একটা উদাহরণ দেবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি একটা আত্মজীবনীর উদাহরণ, এবং এটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট 9 নম্বরে চলে যাব। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? যে সমস্ত নথিপত্র সরকারের বিভিন্ন উদ্যোগ, ঘোষণা, আইন কানুন, ঘটনাবলী ইত্যাদি তথ্যের আকারে সংরক্ষিত হয় তাকেই বলে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র সাধারণত স্টেট আর্চিভস বা ন্যাশনাল আর্চিভস সংরক্ষিত থাকে। এখানে কিন্তু মহাফেজ খানাও তোমাদের ঘুরিয়ে দিতে পারে, একই ব্যাপার। তো দেখো, যে সমস্ত নথিপত্র কি সরকারের বিভিন্ন যে নতুন আইন কানুনগুলো জারি হচ্ছে সেগুলো যেখানে বিধিবদ্ধ করা থাকে, অর্থাৎ লিপিবদ্ধ করা থাকে, সেই সংরক্ষণ করা থাকে, সেটাকেই বলা হচ্ছে সরকারি নথিপত্র। এটা তোমরা সংজ্ঞাটা দেবে, এবং বৈশিষ্ট্য তোমরা কি দেবে? বৈশিষ্ট্য থেকে তোমরা দেখতে পারবে, দেবে যে সরকারি বিভিন্ন উদ্যোগ বা ঘোষণাগুলি লিপিবদ্ধ আকারে সংরক্ষণই মূল লক্ষ্য, প্রথম বৈশিষ্ট্য দেবে। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য দেবে যে এই সরকারি নথিপত্র, দ্বিতীয় বৈশিষ্ট্য দেবে যে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল এই সরকারি নথিপত্র। কেননা পরবর্তী সময় আমরা যখন গবেষণা করব, জানার চেষ্টা করব, সেই সমস্ত দলিলগুলো কিন্তু আমাদের সেই প্রাচীন ইতিহাসের সঙ্গে আমাদেরকে কিন্তু স্মরণ করা, আমাদের বিভিন্ন ল্যান্ডমার্ক, পথ প্রদর্শন করাবে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু একদম যেটা সত্য সেই সত্যে আমরা উপনীত হতে পারবো। এটা আমি একটু ডিসকাস করে দিলাম তোমাদের জন্য। পরে 2টি সরকারি নথিপত্র উদাহরণ দাও। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস এবং 1883 খ্রিস্টাব্দে হান্টার কমিশনের রিপোর্ট, দুটো তোমরা মনে রাখবে। আর মেকলে মিনিটস কিন্তু মান 2 এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, পরবর্তী অধ্যায়ে যখন আমি এমসিকিউ করব সেখানে কিন্তু ওটা পাবে তোমরা। আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি যখন সাবলীলভাবে নিজের জীবন কথা সাহিত্যের আকারে লেখেন তখন তাকে আত্মজীবনী বলে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। বুঝতেই পারছো যে আত্মজীবনী মানে কি? অটোবায়োগ্রাফি যেটাকে বলে, অর্থাৎ নিজেই যখন নিজের কথা লিখছেন সেটা আত্মজীবনী। আর বায়োগ্রাফির ক্ষেত্রে সেটা কিন্তু সেই ব্যক্তি লেখেন না, অন্য লোক লেখেন। জীবনী যখন লেখা হয়, আত্মজীবনী সেই নিজেরটা নিজেই লেখা হয়। এটা কিন্তু অনেকেই তোমরা গুলিয়ে ফেলো। আর পরে দেখো স্মৃতিকথা, কোনো ব্যক্তি নিজের জীবনের স্মৃতিগুলি যখন সাহিত্য রূপে লিখিত হবে, বাস্তব রূপ নেয়, তখন তাকে স্মৃতিকথা বলে। যেমন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম। বলছে কোনো ব্যক্তি যখন নিজের জীবনের স্মৃতিগুলোকে সাহিত্যের আকারে প্রকাশ করেন, সাহিত্যের আঙ্গিকে প্রকাশ করেন, তখন সেটাকে বলে স্মৃতিকথা। এবং একটা উদাহরণ আমি দিয়েছি তোমাদের জন্য, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম। তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে পেছনে অনেকগুলো লিস্ট করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়তে পারো। বা তোমরা যদি কোনো সহায়িকা দেখো, সেক্ষেত্রে সহায়িকার পেছনে দেওয়া নোটস করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফলো করবে। আমি পরবর্তীতে তোমরা যদি চাও সেগুলো কি করে ট্রিক্স করে মনে রাখা যায় সেই ভিডিও আমি তোমাদেরকে দেবো, যদি তোমরা কমেন্টে আমাকে বলো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন। এবং এখানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, ইতিহাসে যে কোনো সমস্যায় তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপের নম্বর আমি দিয়ে রেখেছি, তোমরা যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু তোমাদের জন্য দরজা খোলা রয়েছে। নেক্সট দেখো, সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, যেমন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন। খুবই গুরুত্বপূর্ণ। দেখো সাময়িক পত্র, সাময়িক মানে কি? সাময়িক মানে কিছু সময়ের জন্য, কিছু সময় ব্যবধানে। বলে না যে এই যে রিসেন্ট যে ঝড় হয়ে গেল, আমফান, এটা কি আমাদের একটা সাময়িক কিন্তু ক্ষতি হয়েছে, সাময়িক ক্ষতি। এটা কিন্তু সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হবে না, সাময়িক। হয়তো এই প্রজন্মটা হয়তো পাবে, যে যাদের উপর দিয়ে ঝড়টা গেল আমফান, পরবর্তী প্রজন্মে অতটা এফেক্ট হবে না।
এইগুলোকে সাময়িক ব্যাপার বলা যেতে পারে, যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য যেটা হয়, যেমন একবেলা রোদ না উঠলে কেমন হয়, সেটাকে সাময়িক ব্যাপার বলা যেতে পারে। তো সেই সাময়িক একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যা প্রকাশিত হয় সেইটাকে বলা হয় সাময়িক পত্র। সেটা 7 দিনে প্রকাশিত হলে সাপ্তাহিক, 15 দিনে প্রকাশিত হলে পাক্ষিক, আর 30 দিনে প্রকাশিত হলে মাসিক, আর 1 বছরে প্রকাশিত হলে বাৎসরিক, 6 মাসে প্রকাশিত হলে ষান্মাসিক। পুরো ডিটেলসটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এখানে দেখো বৈশিষ্ট্য দেখে নাও। সাময়িক পত্রে সমকালীন খবরগুলি ছাড়া কোনো মৌলিক রচনা বা গবেষণাকর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয়, কিন্তু সংবাদপত্রে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি গুরুত্ব পায়। দেখো সাময়িক পত্রে কি হচ্ছে, সমকালীন খবর, কিন্তু সংবাদপত্রে কিন্তু কি প্রকাশ পায়, সংবাদপত্রে সাম্প্রতিক খবরই প্রকাশিত হয়, সাময়িক পত্রে মৌলিক রচনা এবং গবেষণা কর্মগুলো প্রকাশিত হয়। এখানে দেখো সাময়িক পত্রের উদাহরণ দিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য, সমাচার দর্পণ, আর সংবাদপত্রের উদাহরণ আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা ইত্যাদি। এখান থেকে দেখো একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে সংবাদপত্র কাকে বলে, তখন তোমরা কি লিখবে, যে পত্রে কি, এখান থেকে তোমরা কি করে লিখবে, এখানে কিন্তু দেওয়া আছে যে যার মাধ্যমে সাম্প্রতিক খবর পরিবেশন করা হয়ে থাকে, পারিপার্শ্বিক পরিস্থিতি নিরিখে সাম্প্রতিক খবর পরিবেশন করা হয়ে থাকে যে পত্রের মাধ্যমে, তাকেই সংবাদপত্র বলা হয়। উদাহরণ তো নিচে দেওয়াই আছে। তাহলে বুঝতে পারছো, এইভাবে একটু বুদ্ধি দিয়ে তোমরা কিন্তু যা উত্তর লেখো সেটাকে একটু ভালো প্রেজেন্টেশন করে ভালো নাম্বার নিতে পারো। আর সেই জন্য আমার এই চ্যানেলটা করা, তোমাদেরকে একটু সাহায্য করার জন্য। নেক্সট দেখো, কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? 1870-এর দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয় কারণ এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত প্রকাশিত বঙ্গদর্শন ছিল সাহিত্য, শিল্প ও স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম এই পত্রিকাতেই ছাপা হয়। তাহলে দেখো বঙ্গদর্শনের যুগ যদি বলা হয়, তাহলে দেখো এই প্রশ্নের উত্তর এখানে যতটুকু দিলাম, এখান থেকে দেখো কি জানতে পারলে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কি করেছেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন, এটাও কিন্তু আসে এমসিকিউতে এখান থেকে। আবার বন্দে মাতরম সঙ্গীতটি কার রচনা, সেটাও বঙ্কিমচন্দ্র, এটা জেনে গেলে। আবার এই সঙ্গীতটি কোন পত্রিকায় প্রথম ছাপা হয়, বঙ্গদর্শনে ছাপা হয়। তাহলে দেখো কতগুলো প্রশ্ন কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পেয়ে গেলে। 14 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবাদপত্রগুলিতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক খবরাখবর থেকে তথ্যাদি সংগ্রহ করে সেগুলি ইতিহাস রচনার কাজে ব্যবহার করা যেতে পারে। কোনো ঘটনার সম্পর্কে মানুষের জনমত, জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়েও সংবাদপত্র থেকে জানা যায়। তাহলে দেখো এখানে বলে দিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এখান থেকে দুটো বৈশিষ্ট্য বের করা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, দেখি তোমরা কেমন পারো। 15 নম্বর প্রশ্ন, শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো? শিল্পচর্চার ইতিহাস বলতে সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাস বোঝায়। এই বিষয়গুলি ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় রূপে স্বীকৃত। এগুলি কোনো বিশেষ জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা, সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানা দিক তুলে ধরে। তাহলে দেখো শিল্পচর্চার ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝায়? শিল্প বলতে কিন্তু সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র সবগুলোকেই শিল্প বলা যায়। তাহলে এই বিষয়গুলোর ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চার একটা অন্যতম বিষয়, যেটা মডার্ন হিস্ট্রি যেটা চর্চা করা হচ্ছে, আধুনিক ইতিহাসে কিন্তু এইগুলোও স্থান পেয়েছে। ইতিহাসের পরিসরটাকে বাড়িয়ে এগুলোকেও স্থান দেওয়া হয়েছে। এবং এগুলো থেকে কি বোঝা যায়? দেখো মানুষ কখন গান শিখতে পারে, যখন তার আর্থসামাজিক পরিস্থিতি ভালো, তখনই সে গান শিখতে পারে। কেউ যদি খেতে না পায়, সে কিন্তু গান শেখা তার পক্ষে শৌখিনতা, তাই না? তাহলে এই যে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মানুষের যদি অন্ন, বস্ত্র, বাসস্থানে যে তিনটে প্রথম যে প্রয়োজনীয় চাহিদা, সেইটা যদি পূরণ হয়, তার পরবর্তীতে কিন্তু এই সমস্ত শিল্পকলা মানুষ করতে পারে। তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু অর্থনৈতিক অবস্থা, সমাজ ও সাংস্কৃতিক জীবনের নান্দনিক দিকগুলো কিন্তু আমরা জানতে পারি। সেগুলোকে এগুলো রিপ্রেজেন্ট করে, তুলে ধরে। বৈশিষ্ট্য কিন্তু বলে দিলাম। স্থাপত্যের ইতিহাস বলতে কি বোঝো? 16 দাগের প্রশ্ন দেখে নাও। স্থাপত্য শব্দটির উদ্ভব হয়েছে স্থা থেকে, যার অর্থ কোনো কিছু স্থাপন বা তৈরি করা। স্থাপত্যগুলির মধ্যে নানা সৌধ, প্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সমাধি প্রভৃতি বোঝায়। স্থাপত্য কীর্তি নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের ধারণা, শিল্পকলার বিবর্তন ও উন্নয়নের ধারা এবং মানুষের রুচিবোধ, ধর্মবিশ্বাস, অর্থনীতি ও জীবনযাত্রার ধারণা পাওয়া যায়। তাহলে বুঝতেই পারলে এখান থেকেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে বৈশিষ্ট্য কি করে বের করতে হয়, একটু বের করে নেবে। আর যারা এই ধরনের বৈশিষ্ট্যগুলো সহ একবার PDF চাইছো, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কিভাবে নিতে হবে জেনে নেবে। ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয়।
দেখো ফটোগ্রাফ থেকে কি বলছে যে কোনো ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায়, একটা প্রামাণ্য ভিত্তি পাওয়া যায়। অর্থাৎ যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন, এই সমস্ত যে ফুটেজগুলো, এই সমস্ত ফুটেজ বললাম একটু ভুল হলো, মানে ভিডিও নয়, ক্লিপ নয়, ইমেজ, সেই ছবিগুলো কিন্তু আমাদেরকে একটা প্রমাণ দেখায় যে সেটার সঙ্গে সেটা যে হ্যাঁ এটা একটা বাস্তব ভিত্তি রয়েছে, সেটা দেখে আমরা কনফার্ম হতে পারি। সেটাই হচ্ছে প্রামাণ্য ভিত্তির কথা বলা হয়েছে। সেটা দিয়ে আমরা আমাদের মনে প্রমাণটা আরও দৃঢ় হয়, না এটা ছিল, নেতাজি বলে একজন ছিলেন, সেই ব্যাপারটা। ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়। বলছে ফটোগ্রাফি থেকে অতীতের বিষয়ের কোনো আলোকচিত্র কি ইতিহাসের একটা তথ্য যোগায়। কারণ দেখো তোমাদের বিভিন্ন বইতে এই যে ছবিগুলো প্রোভাইড করা হয়, ইতিহাস বইতে বিশেষ করে, কেন এগুলো দেখার মাধ্যমে কি শুধু পড়লে হবে না, দেখে পড়া, অর্থাৎ তাহলে কিন্তু সেটা মনে থাকে ভালো। এখনকার যে পড়াশোনাগুলো কি এখন সবাই যে কম্পিউটার বিভিন্ন পড়ানো হচ্ছে, যে কম্পিউটার থেকে ছবি দেখিয়ে যে পড়ানো হয়, যে এখন যে মডেল ক্লাসগুলো নেওয়া হচ্ছে, কেন এরকম? যাতে তোমরা বুঝতে পারো। বিভিন্ন চার্টের মাধ্যমে কেন পড়ানো হয় এইগুলো, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো সেই রকম সেক্ষেত্রে ছবিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রচলিত তথ্য বা ঘটনার সত্যাসত্য এর দ্বারা যাচাই করা সম্ভব হয়। তাহলে বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে প্রচুর হবে, 4টে বৈশিষ্ট্য তো আমি দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এই ধরনের ভিডিওর যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলে সবসময় নজর রাখো। আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।